কিন্তু মনস্তত্ত্ব এই সময় টি-20তে ফিল্ডে গিয়ে বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। ওখানে নানা রকমের চাপ তৈরি হয়, মাত্র 20 ওভারের খেলার মধ্যে নানামুখী চাপ তৈরি হয়। ব্যাটসম্যানদের উপরে বিশেষ করে এই চাপটা সবচেয়ে বেশি বর্তায়। সেই জায়গাগুলোতে আমরা যথেষ্ট পরিমাণে কাজ করি কিনা বছরব্যাপী, এই জায়গাটি আমার মূল ফোকাসের জায়গা, কারণ আমরা অতি আবেগী জাতি। সলভি অনাবাসের পক্ষ থেকে আর একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা জানি যে টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আমার আলোচনার বিষয়টা হচ্ছে ওভারঅল স্কোয়াড নিয়ে। নাজমুল হোসেন শান্ত ইয়াং আইকন, এখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তা নিয়ে কোনো ধরনের দ্বিমত নেই, তিনি ঠিকঠাক আছেন। সাকিব আছেন, দলে নিয়মিত যারা তারা প্রত্যেকে কম বেশি রয়েছেন। যদিও অনেকেই বলছেন সাইফুদ্দিনকে প্রয়োজন ছিল এই স্কোয়াডে, কারণ হচ্ছে টি-20তে এই মুহূর্তে আমাদের অলরাউন্ডার প্রয়োজন বেশি। হয়তোবা তার রিসেন্ট কন্ট্রিবিউশন বিবেচনা করি তাকে স্কোয়াডে রাখা হয়নি। আর মিরাজের বিষয়টা নিয়ে বিসিবি আরেকটু ভাবলেও হয়তো ভাবতে পারতেন, আমি জানি না আসলে কেন একেবারে তার ব্যাপারে এতটা শক্ত হয়ে গেল বিসিবি। আরেকটি ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তাসকিনের ইনজুরির ব্যাপারটা। তিনি ইনজুরিতে তিনি স্কোয়াডে থাকবেন কি থাকবেন না এ নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা বা কথাবার্তা কালকে থেকেই হচ্ছিল, কিন্তু এর মধ্যে ঝামেলা যেটা হয়ে গেল, সহ অধিনায়ক ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিনের নাম ঘোষণা করা হলো। তাসকিন সম্পর্কে বলা হচ্ছে তার উন্নত চিকিৎসা করানো হবে ইউএসএতে গিয়ে। সেই ইউএসএতে যখন তার চিকিৎসা করানো হবে তারপর তিনি ফর্মে ফিরবেন এবং তাকে দল ইউটিলাইজ করতে পারবে। প্রশ্ন হচ্ছে এতগুলো কন্ডিশন আমাদের নেওয়া ঠিক হলো কিনা। কন্ডিশন এই অর্থে যে অপশন তো আপনাদের হাতে থাকবেই স্কোয়াড তৈরির জন্য, কিন্তু বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন কন্ডিশনাল এই হলে ওই হবে, ওটা হলে সেটা হবে, এরকম ভাবে করাটা কতটা যৌক্তিক হলো এটা আসলে যারা অ্যানালিস্ট তারা ভালো বলতে পারবেন। আমার আরেকটি জায়গা ধরে একটু কথা বলবার রয়েছে, তা হচ্ছে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হলো এবার টি-20-র। এর আগে ওয়ানডে নিয়ে আমরা শুনেছি, বিভিন্ন সময় আমরা যখন স্কোয়াডগুলো ঘোষণা হয় সব ধরনের স্কোয়াড অ্যানালাইসিস করার পরে লাস্টে একটা টপিক নিয়ে বেশ আলোচনা হয়। সেই আলোচনার জায়গাটা হচ্ছে টিম কম্বিনেশন কেমন হবে। বিশেষ করে ইদানিং সময়ে বোলাররা হয়তো কম বেশি ভালো করছেন, কিন্তু ব্যাটারদের কাছ থেকে টি-20-র পারফরমেন্স আমরা সেই অর্থে পাচ্ছি না। এই জায়গাটা কিন্তু একটা সমস্যা থেকে যায়। আমি একেবারে সহজভাবে একজন দর্শক হিসেবে যেটা বুঝি, ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে সেগমেন্ট ওয়াইজ বিভিন্ন ধরনের কাজ অতীতেও করেছি, হয়তোবা এবারও আমাদের হয়েছে, যদিও খুব বেশি প্র্যাকটিসটা ভালো হয়নি। বিশেষ করে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের তেমন কোনো এফেক্টিভ রেজাল্ট আমরা সেই অর্থে পাইনি বা প্রস্তুতি সেই অর্থে পাইনি যেটা দিয়ে বিশ্বকাপকে বিট করা যায়। তারপরও একটা জায়গা কিন্তু আমাদের এই যদি কিন্তুর মধ্যে থেকেই যাচ্ছে প্রতিবার, সেটা হচ্ছে মনস্তত্ত্ব। আমরা এই আবেগী কন্ডিশন থেকে কবে বেরোতে পারবো? আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং এর পাশাপাশি চতুর্থ সেগমেন্ট হিসেবে আবেগ বা ইমোশনটাকে কঠিনভাবে বিবেচনায় আনতে পারি কিনা। কারণ আমাদের এখানকার ক্রিকেটাররা, হ্যাঁ দু একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারেন, যেমন সাকিব আল হাসান, তাকে এই ছোটখাটো ইমোশন খুব বেশি কানেক্ট করে না। তিনি তার খেলাতে অনেক বেশি ফোকাসড এবং তিনি যেটা বেটার মনে করেন সেটাই করেন। এই দৃঢ়তা খুব বেশি প্লেয়ারের মধ্যে নেই। এর আগে মাশরাফির মধ্যে ছিল, হ্যাঁ এরকম দু একজনের মধ্যে হয়তো বা আছে, কিন্তু মনস্তত্ত্ব এই সময় টি-20তে ফিল্ডে গিয়ে বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। ওখানে নানা রকমের চাপ তৈরি হয়, মাত্র 20 ওভারের খেলার মধ্যে নানামুখী চাপ তৈরি হয়। ব্যাটসম্যানদের উপরে বিশেষ করে এই চাপটা সবচেয়ে বেশি বর্তায়। সেই জায়গাগুলোতে আমরা যথেষ্ট পরিমাণে কাজ করি কিনা বছরব্যাপী, এই জায়গাটি আমার মূল ফোকাসের জায়গা। কারণ আমরা অতি আবেগী জাতি, যেমন এদেশের দর্শকরা অসম্ভব আবেগী, সেরকম ভাবে আমাদের বেশিরভাগ প্লেয়ার একইভাবে অনেক বেশি আবেগী। তাদের উচ্ছ্বাসটা অতিমাত্রায় আবেগ প্রকাশ করে, তাদের বিষাদ একইভাবে অনেক বেশি আবেগ প্রকাশ করে ফেলে, যা একেবারেই স্পোর্টসম্যানশিপের জায়গা থেকে বিবেচনা রাখা উচিত না, কিন্তু আমরা রাখি, কারণ দিন শেষে আমরা বাঙালি, তারপর না স্পোর্টসম্যান। তো এই জায়গাটায় মনে হয় বিসিবির বারবার কাজ করা দরকার। আমার কাছে কেন জানি মনে হয় প্রতিবার আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং এর চেয়ে এই মনস্তত্ত্বের জায়গায় খুব বেশি হেরে যাই। আমাদের ওই জায়গাটা ধরে যদি কাজ করা যায় তাহলে আর এই টেনশনটা করতে হবে না যে ওর বদলে যে ওকে নিলাম তারপর আমার টিমটা কেমন করবে, বা তার বদলে যে একে ধরা হলো এ তারপর কেমন কি করবে, ও চাপ সামলাতে পারবে তো, বা ও এই ধরনের প্রত্যাশা পূরণে কি ব্যর্থ হবে। এই ধরনের নানা রকমের প্রশ্ন অবশ্যই থাকবে, তবে তা 50%-এ চলে আসবে। মনস্তত্ত্ব আমাদের জাতীয় ক্রিকেট টিমের খুব বড় একটা সংশোধনের জায়গা হিসেবে বিবেচনায় আসা উচিত। এই জায়গাটা ধরে খুব বড় আকারে কাজ করা উচিত। দেখেন আমাদের স্কোয়াডে এই মুহূর্তে যারা আছে তাদের নিশ্চয় শেখাতে হবে না কোন কাট বা কোন শট কিভাবে নিতে হবে, ফুটওয়ার্কটা কিভাবে করতে হবে। এখন যারা বোলার
বোলার রয়েছেন তাদেরকে নিশ্চয়ই বোলিংয়ের বেসিক ধরে দিতে হবে না, তাদেরকে বলতে হবে না লাইন কি এবং লেন্থ কি, তারা সবাই সবকিছু জানেন। না জানা এখানে কেউ যাচ্ছেন না স্কোয়াডে, কিন্তু তারপর একটা শঙ্কায় আমরা দিন পার করব। আমরা খুব ভালো করেই জানি যে কি হয়, কারণ টি-20 হচ্ছে একটা মারদাঙ্গা ফরম্যাট। এখানে গ্রামার খুব কম কাজ করে, এখানে হচ্ছে অ্যাগ্রেসিভনেস বা অ্যাটাকিং মুড এবং ওই যে মনস্তাত্ত্বিক যে শক্তি সেটা খুব তীব্রভাবে কাজ করে। গ্রামার ট্রামারের এখানে খুব বেশি বালাই নেই। ওই জায়গাটাই আমরা মনে হচ্ছে বেশ বড় আকারের পিছিয়ে থাকছি। এই জায়গাটা ধরে যদি খুব বড় আকারে প্রত্যেকটা টুর্নামেন্টের আগে কাজ করা যায় এবং তা খুব গুরুত্ব দিয়ে একেবারে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিনটা সেক্টরকে আমরা যেভাবে খুব গুরুত্ব দিয়ে বিবেচনায় আনি, সেভাবে মনস্তত্ত্বকেও বা সাইকোলজিক্যাল প্রেশার হ্যান্ডেল কিভাবে করতে হয় সেই জায়গাটাকেও যদি গুরুত্ব দিয়ে কাজটা করা যায়, মনে হয় দারুণ একটা পরিবর্তন আসা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আপনারাও জানাবেন কেমন লাগলো আজকের এই বিসিবি ঘোষিত স্কোয়াড। ভালো থাকবেন সবাই।